সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আজকেও কিছু স্টক নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমি স্পেসিফিক্যালি ব্যাংক সেক্টরটা নিয়ে আজকে একটু আপনাদের সঙ্গে ডিসকাশন করব ভাবছি, কারণ বর্তমানে কিন্তু ব্যাংক সেক্টরটা নিয়ে কিন্তু ভালো একটা মুভমেন্ট চলতেছে এবং ব্যাংক সেক্টরের কিন্তু সবগুলা স্টকই কিন্তু ভালো আপ ট্রেন্ডে যাচ্ছে। তার কারণ হিসেবে আমরা সবাই জানি যে ব্যাংক সেক্টরের যে সংস্কার কারণে মানুষের কিন্তু এখন আস্থাটা ফিরে আসছে। ঠিক কিছুদিন পূর্ব যেখানে মানুষ ব্যাংক থেকে কিন্তু নগদ টাকা উত্তোলন করে কিন্তু ক্যাশ রেখে দিয়েছে, তো ব্যাংকের সংস্কারের কারণে কিন্তু এখন কিন্তু সেই যে পিপলরা ব্যাংক থেকে উইথড্র করেছিল সেই পিপলরা কিন্তু এখন নতুন করে আবার ব্যাংকে ডিপোজিট করা শুরু করেছে, অর্থাৎ ব্যাংকের প্রতি মানুষের আস্থা বেড়ে গেছে। যার ফলে আমরা এখন দেখতেছি যে বাংলাদেশ শেয়ার মার্কেটেও শুধু ব্যাংকের সেক্টরটাকে আপ করেই কিন্তু পুঁজিবাজারে কিন্তু একটা বেস ধরে রাখছে, না হয়তো আরো বড় ধরনের পতন আরো হতে পারতো। তো এটা অনেকগুলো কারণ থাকতে পারে। তো আমি মূলত আজকে আপনাদের সঙ্গে ডিসকাশন করবো যে ব্যাংক সেক্টরের কিছু স্টক আছে যে স্টকগুলো থেকে আপনি বিনিয়োগ করলে আপনি একটা ভালো রেসপন্স পাবেন, কারণ ব্যাংক সেক্টর অনেক স্টক আছে যেগুলোর ডিভিডেন্ড ইল্ড ভালো, ডিভিডেন্ড ভালো, তারপরে মার্কেট ক্যাপিটাল ভালো, ইপিএস ভালো, পি রেশিও ভালো। তো অনেক ক্ষেত্রে হয় কি, আপনারা হয়তো অনেক সময় বুঝতে পারেন না বা ওইরকম ডাটা আপনার কাছে থাকে না যে কোন ব্যাংকের আসলে কোন সেক্টরে কোন স্টকটি বেটার আপনার জন্য হতে পারে। তো সেই স্টকগুলোকে নিয়ে আমি একটা টেবিল আকারে সাজিয়েছি, যেটা আপনার একটা গ্লান্স আপনি হয়তো কিছুটা উপকার আসতে পারে। তো সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, আমি আলোচনার শুরুতে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেল বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তো প্রথমেই আমি দেখবো যে ব্যাংক সেক্টরে যে বর্তমান যে ব্যাংক সেক্টর পি কিন্তু 8.06, অর্থাৎ ব্যাংকিং সেক্টরের পি হচ্ছে 8.06। এখন আমরা দেখব যে স্টকটি ব্যাংকিং সেক্টর পি অডিটেড, যে এই পি থেকে যাদের পি রেশিওটা কিন্তু আপ, তাদের কিন্তু বুঝতে হবে যে এটা কিন্তু এখানে কিন্তু একটা ওভার প্রাইস। আর যদি 8.06 বা নিচে হয় তাহলে কিন্তু স্টকটি কিন্তু যথেষ্ট মার্কেটের সাথে ট্রেন্ড করে আসছে, এটা কিন্তু মার্কেটের সাথে অ্যাডজাস্টেড, অর্থাৎ এই স্টকটি কিন্তু আপনার জন্য নিরাপদ হতে পারে। তো এই স্টকগুলো আর ব্যাংক সেক্টরে তো অনেকগুলো স্টক রয়েছে, তো আমি এখানে কয়েকটি এখান থেকে স্পেসিফিক কয়েকটি ভালো স্টক নিয়ে আমি টেবিল আকারে সাজিয়েছি, যে প্যারামিটারগুলো আপনাকে কিছুটা কনফিডেন্স দিবে যে কোন কোন প্যারামিটার ভালো হলে আপনার বিনিয়োগটা সুরক্ষিত হবে এবং আপনি ভালো পরিমাণ ডিভিডেন্ড আর্ন করতে পারেন অথবা এখান থেকে প্রফিট জেনারেট করতে পারেন। ঠিক তখন আমরা এখন দেখবো যে টেবিলটার দিকে একটু ফোকাস করি। তো আমরা দেখছি ব্যাংক সেক্টর পি হচ্ছে 8.06, আর এখানে আমরা অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখবো যে এখানে অনেকগুলো স্টক আছে: ইসলাম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইভিএল, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, আল রাফা ব্যাংক, প্রাইম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, শাহজালাল ইসলাম ব্যাংক, আইএফআইসি, ইউসিবিএল, উত্তরা ব্যাংক, যমুনা ব্যাংক, এসআইবিএল, সাউথ ইস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট, প্রিমিয়ার ব্যাংক, এনসিসি ব্যাংক, আর হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক। এই স্টকগুলো বা ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু দেখা যাচ্ছে ব্যাংক সেক্টরের মোটামুটি এরা কিন্তু ভালো পারফর্ম করতেছে। কীভাবে পারফর্ম করছে তা কিন্তু আপনি এট এ গ্লান্স দেখলে যেমন মার্কেট ক্যাপিটাল লো, যদি যে স্টকটার দেখা যাচ্ছে লোন খুব বেশি, স্টকটা কিন্তু ভালো পারফর্ম করতে পারবে, অর্থাৎ আপনার কিন্তু ভালো পরিমাণ সে ডিভিডেন্ড বা ডিভিডেন্ড ইল দিতে পারবে না। আর লোনের কারণে তার ইপিএসটা কিন্তু কমে যাবে। তারপর পি রেশিওটা দেখতে পারবেন আপনি। তারপর নেভ আছে, টোটাল শেয়ার, ডিভিডেন্ড ইল, অ্যান্ড হচ্ছে ডেপ্ট টু দ্য ইকুইটি, অর্থাৎ আপনি যে স্টকে ইকুইটি যে ইনভেস্ট করবেন সেই স্টকটার তার ইকুইটির সাথে যে তার লোন যেটা নিয়ে আসছে সেটা রেশিওটা যদি লেস দেন 1 হয় ইন্টারন্যাশনালি, সেটা বলা হচ্ছে ওই স্টকটা হচ্ছে স্ট্রং স্টক। অর্থাৎ যদি তাদের রেশিওটা যদি 1-এর নিচে হয়, অর্থাৎ তার যে সম্পদের তুলনায় যার যে লোন নিয়ে আসে সেইটার রেশিও অর্থাৎ অনুপাত যদি হয় তার 1-এর নিচে, তাহলে আমরা ধরে নিই যে এই স্টকটা হচ্ছে হেলদি এবং এটা গুড স্টক, তার ম্যানেজমেন্টটা ভালো। তো ইসলামী ব্যাংক বর্তমানে বাংলাদেশের ব্যাংক সেক্টরের সবচেয়ে বড় মার্কেট ক্যাপিটাল হচ্ছে ইসলামী ব্যাংকে, যা 10,786.94 কোটি। আর নেক্সটে হচ্ছে মার্কেট ক্যাপিটাল থেকে নেক্সট স্টকটা হচ্ছে 9,945.7 ব্র্যাক ব্যাংক। তারপরে হচ্ছে গ্যাপটা অনেক বেশি, ডাচ বাংলা ব্যাংক 4,799, অর্থাৎ 4,000, অনলি 5,000-এর মধ্যে। তো এক্ষেত্রে ইসলাম ব্যাংকের
এই যে মার্কেট ক্যাপিটাল এটা কিন্তু ইসলাম ব্যাংক অনেক সমৃদ্ধ করে দিয়েছে। কারণ হচ্ছে কি, ইসলাম ব্যাংকে কিন্তু এর আগে কিন্তু এত ক্যাপিটাল ছিল না। ঠিক ঠিক কিছুদিন আগে গত পরশুদিন পর্যন্ত ব্র্যাক ব্যাংক ছিল নাম্বার 1, তার ছিল ডাচ বাংলা ব্যাংক, তারপরে এবিএল এবিও ছিল। কিন্তু গত পরশুদিন থেকে পর কিন্তু ডাচ ইসলাম ব্যাংক কিন্তু তার এই যে সর্বোচ্চ মার্কেট ক্যাপিটাল ধরে রাখতে পারছে। তার কারণ হিসেবে বলা হচ্ছে যে এখানে কিন্তু আপনার ব্যাংকের সংস্কার একটা কারণ ছিল, কারণ এখানে অ্যাসালাম গ্রুপের পরিচালনা পর্ষদকে ভেঙে দেওয়া হয়েছে এবং ডিরেক্টর কিন্তু অলরেডি সেল করে শেয়ার নিয়ে চলে যাচ্ছে। এখন এই ডিরেক্টররা চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে এখানে আপনার নিয়ন্ত্রণ নিয়েছে যে আইএফআইসি, যেটা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। এখানে কিন্তু প্রত্যাশিত বিনিয়োগ কিন্তু এখানে করা হয়েছে, যথেষ্ট বিনিয়োগ আসছে। কারণ আমরা দেখছি যে এখানে 30% প্লাস কিন্তু বিনিয়োগ করা হচ্ছে এখানে ইনস্টিটিউট লেভেল থেকে, অর্থাৎ আইএফসি কিন্তু এখানে ভালো পরিমাণ বিনিয়োগ করছে। আর যারা অলরেডি ডিরেক্টর লেভেল থেকে যারা অলরেডি বা আপনার সেল করেছে, তারা যদি নতুন করে এন্ট্রি নিতে, তাহলে কিন্তু নতুন বাই করতে হবে। আর বিশেষ করে পাবলিকের কিন্তু একটা ইসলামিকের ভিতরে আলাদা একটা ফ্যাসিনেশন আছে। আর একটা ব্যাপার হচ্ছে যারা আমাদের বাংলাদেশ থেকে যেসব রেমিটেন্স আসে, তার মধ্যে ইসলাম ব্যাংক কিন্তু বড় একটা, অলমোস্ট 25% কিন্তু ইসলাম ব্যাংকের মাধ্যমে আসে। তো এবং ইসলাম ব্যাংকের প্রোফাইল কিন্তু অনেক হাই। 2010-11 সাল পর্যন্ত কিন্তু ইসলাম ব্যাংক কিন্তু এশিয়ার মধ্যে একটা অন্যতম এবং পারফর্মার একটা ব্যাংক ছিল। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইসলাম ব্যাংকের কিন্তু মার্কেট ক্যাপিটাল কিন্তু অনেক হাই হয়ে গেছে। অর্থাৎ এই স্টকটির যদি অন্য কোনো প্রবলেম না থাকে, তাহলে কিন্তু স্টকটি কিন্তু সামনে অনেক দূর যাওয়ার একটা চান্স রয়েছে। আর যেহেতু তার একটা প্রবলেম ছিল, এখানে কিন্তু অনেক লোন আছে এখানে, এই লোনগুলা কিন্তু তার পরিশোধ করে কিন্তু সামনে এগিয়ে যেতে হবে। যার ফলে তার পি রেশিওটা কিন্তু এখন 15.09, আর ইপিএস হচ্ছে 4.44। আর পি রেশিওটা মানে তো আপনারা অবশ্যই জানেন, আমি আবার বলতেছি। অর্থাৎ পি রেশিও হচ্ছে যে আপনি একটা স্টক থেকে 1 টাকা ইনকাম করতে গেলে তাকে কিন্তু এই 15.90 টাকা খরচ করে 1 টাকা ইনকাম করতে হবে। আর আরেকটা ব্যাপার বলে রাখি যে পি রেশিও অনেক সময় বেশি হলেই যে পি রেশিও খারাপ তা কিন্তু না। কারণ মনে করেন যে আপনি একটা মার্কেটে একটা কলা কিনতে গেলেন, একটা ফ্রেশ কলা, আজকে পাকা, একদম রং ভালো, দেখতে ভালো, ফ্রেশ, তাজা। এই কলাটার দাম কিন্তু হবে 100 টাকা ডজন। কিন্তু আপনি ঠিক যদি 3 দিনের বাসি কলাটা কিনতে যান, কলা কিন্তু দুটি কলা, ওটার দাম কিন্তু হয়ে যাবে অর্ধেক, অর্থাৎ 7-8 টাকা পড়ে যাবে। অর্থাৎ ভালো প্রোডাক্টের দাম কিন্তু পুরো ভালো টাকা দিয়ে কিনতে হয়। অর্থাৎ অল গুড স্টকস আর নট চিপ। তো ইসলামিকে যেহেতু মার্কেট ভ্যালু হাই, তার মানে স্টেবল একটা স্টক। তো এই স্টকটা কিন্তু মার্কেট যেহেতু ডিমান্ড আছে, আমরা জানি এটা কিন্তু পি রেশিওটা একটু বাড়লেও কিন্তু স্টকটা কিন্তু ইয়েটা ভালো, মানে তার ডেপথ অনেক বেটার, যার ফলে কিন্তু এই স্টকটা অনেক ভালো করবে। তবে এখানে লোনটা যদি কমে যায়, যেহেতু লোনটা কমে গেলে কিন্তু ইপিএসটা কিন্তু বেড়ে যাবে, আর ইপিএস বাড়ে গেলে তার পি রেশিওটা কমে যাবে, তো ন্যাবও বেড়ে যাবে, টোটাল শেয়ার হয়তো আরও বাড়তে পারে, বা ডিভিডেন্ড কিন্তু ডিক্লারেশন আর বাড়বে। ডিভিডেন্ড ইল্ড বর্তমান 1.49, এটা কিন্তু স্ট্যান্ডার্ড পর্যায়ে না, স্ট্যান্ডার্ড হচ্ছে 2 to 6% ও 5% ধরা হয়। আর ডেপ টু ইকুইটি, অর্থাৎ তার সম্পদের তুলনায় ঋণের পরিমাণ কিন্তু অনেক বেশি, যেখানে লেস দেন 1 বা 1, সেখানে কিন্তু 2.85, মানে হয়তো প্রায় 3 গুণ কিন্তু বেশি আছে এখানে। তো অর্থাৎ এটা স্ট্রাগলিং ব্যাংক বর্তমানে করতেছে। তো সেক্ষেত্রে যদি সে লোনটা মিটিগেট করতে পারে, তাহলে কিন্তু তার এই সবগুলো প্যারামিটার চেঞ্জ এবং সে কিন্তু একটা নাম্বার 1 পজিশনে আসার সম্ভাবনা আছে। তো এক্ষেত্রে আমরা দেখছি যে ব্র্যাক ব্যাংক আরেকটা আছে। এই যে ব্র্যাক ব্যাংক নিয়ে যদি কথা বলি, ইসলাম ব্যাংকের আমরা একটা গ্লান্স একটা ডাটা দেখে নিই এখান থেকে। যদি ইসলাম ব্যাংকের আমরা একটু ডাটা নিয়ে দেখে দিয়েছি, ইসলামী ব্যাংকটা কোথায়, ইসলামী ব্যাংকটা একটু আমরা দেখি। এই যে আজকের ভিডিওটা একটু বড় হতে পারে একটু। এই যে ইসলাম ব্যাংকে আমরা দেখবো যে ডিরেক্টর লেভেলে কিন্তু 35.5% অলরেডি কিন্তু সেল দিচ্ছে, কারণ ওই যে যারা পরিচালনা পর্ষদ ছিল তো ভেঙে চলে যাচ্ছে, তারপরে সেল দিয়ে দিচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন। আর এখানে কিন্তু ইনস্টিটিউট কিন্তু 30.06, যে আইএফসির কথা যে বললাম। পাশাপাশি ফরেনরা কিন্তু 4.95% বাই করতেছে। এই ফরেনরা কিন্তু আবার দেখবেন ডিরেক্টর লেভেলে কিন্তু চলে আসবে, তখন কিন্তু আরো স্ট্রেনদেন হবে। পাবলিক কিন্তু 0.5% কিন্তু এখানে বাই করতেছে। তো অল ওভার কিন্তু এটা গুড সাইন ইসলাম ব্যাংক, যে এটা কিন্তু মনে হচ্ছে যে সামনে অনেক ভালো করতে পারে। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম ইসলাম পারফরমেন্সটা দেখলাম। আর তার আজকে তো তার ওভার হাইটেড ছিল আর এস, এই জন্য কিন্তু আজকে একটু কারেকশন লেভেলে চলে আসছে। এটা নিয়মই, একটু কারেকশন লেভেলে আসলে আবার বাই করার সুযোগ করে দেয়। তো এইটা গেল হচ্ছে মার্কেট ক্যাপিটাল। আমরা দেখলাম যে এখানে ব্র্যাক ব্যাংক হলো সেকেন্ড হাইয়েস্ট লার্জেস্ট, ডাচ বাংলা ব্যাংক 4.7, অর্থাৎ এগুলো কিন্তু হচ্ছে কিন্তু মিড ক্যাপ। ব্র্যাক ব্যাংক আর হচ্ছে ইসলাম ব্যাংক আর ডাচ বাংলা ব্যাংক, এগুলো কিন্তু মিড ক্যাপের মধ্যে পড়ে যায়। আর বাকি যেগুলো, এগুলো সবগুলো কিন্তু হচ্ছে স্মল ক্যাপে পড়ে যায়। আমরা জানি যে মিড ক্যাপ কিন্তু সাধারণত আমরা ধরা হয় 5,000 এর অ্যাবাভ, যে কোটি টাকার যে
স্টকগুলো এগুলো 20,000 পর্যন্ত কোটি, এগুলো হচ্ছে মিড ক্যাপ। আর স্মল ক্যাপ তো লেস দেন 5,000 হলে কিন্তু আমরা স্মল ক্যাপ ধরে নিই। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে ইভিএল থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত মার্কেন্টাইল ব্যাংক সবগুলো কিন্তু হচ্ছে স্মল ক্যাপ। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যে এই যে ডাচ বাংলা ব্যাংক মতো ওকে ঠিক আছে, তারপর এটা আছে, তারপর ইভিএল আছে, সিটি ব্যাংক। তো এগুলো সবই কিন্তু হচ্ছে আমরা স্মল ক্যাপ হিসেবে ধরে নিচ্ছি। আর পাশাপাশি এখানে আরেকটা ইম্পর্টেন্ট লক্ষণীয় ব্যাপার হচ্ছে আমরা দেখবো যে সবচেয়ে বেশি লোন তো দেখলাম এখানে এভাবে আছে এখানে। আর পাশাপাশি পি রেশিটা আমরা দেখবো যে এখানে পি রেশি সবচেয়ে কম কম কোন কোম্পানির আছে স্টকটার। তো যমুনা ব্যাংকের পি রেশিও কিন্তু সবচেয়ে কম 2.45, অর্থাৎ আপনি একই যমুনা ব্যাংকে ইনভেস্ট করে 1 টাকা ইনকাম করতে গেলে 2.45 কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে। তার ইপিএসটাও কিন্তু ভালো 7.5 এর ইপিএসটা ভালো হওয়ার কারণে কিন্তু পি রেশিওটা কিন্তু কমে আসছে। তার ন্যাপটাও ভালো, টোটাল শেয়ার ভালো, ডিভিডেন্ড হিস্ট্রি ভালো, 7.5% দিচ্ছে ক্যাশ, আর স্টক দিচ্ছে 8.5%, এবং ডিভিডেন্ড ইল্ডও ভালো 9.41। আর ইকুইটির উপর যে তার ঋণ সেটা কিন্তু একটু বেশি, 12% বেশি, যেখানে লেস দেন 1 হতে 1.12। এই লোনটা যদি সে কমাইতে পারে তাহলে কিন্তু তার দুর্দান্ত একটা পারফরমেন্স ব্যাংক হবে। কারণ আপনি দেখেন বর্তমানে যমুনা ব্যাংকের আপনার প্রাইস হচ্ছে 18 টাকা 30 পয়সা। তো 18 টাকা 30 পয়সা ইনভেস্ট করে আপনি এখানে কিন্তু ডিভিডেন্ড অনেক ভালো পাচ্ছেন এখানে, দুইটা মিলে 26%, আর ইল্ডও কিন্তু ভালো। তো সেক্ষেত্রে কিন্তু অনেক বেটার পারফর্ম করতে পারে যদি এখানে লোনটা তা কমায় ফেলতে পারে। হয়তো লোনটা কমায় ফেলে একটা দুর্দান্ত স্টকে নিয়ে আসবে। তো এই লোন হচ্ছে তার পি রেশ হচ্ছে এই 2.45, যেখানে আমরা দেখছি সেক্টর পি 8.06, যেখানে 2.45। তো এগুলো হচ্ছে স্মল ক্যাপ। স্মল ক্যাপের ক্ষেত্রে এগুলো হচ্ছে। আর ইসলাম ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এগুলো কিন্তু হচ্ছে মিড ক্যাপ অনেক স্ট্রেন্দি হয় এবং লংজিবিলিটি ভালো থাকে। আমি বলতে চাচ্ছি যে সিকিউরড বলতেছি এটা। আর পাশাপাশি এদিক থেকে আরেকটা মার্কেন্টাইল ব্যাংক, লুনা তার হচ্ছে পি রেশিও 2.78, তার ইপিএস কিন্তু 3.96, এবং তার হচ্ছে ডিভিডেন্ড ইল্ড ভালো 9.09। অর্থাৎ এখানে কিন্তু খুব কম দামি স্টক কিনলে কিন্তু আপনাকে এখানে ভালো পাবেন। তার কিন্তু আর ঋণের সাথে যে তার সম্পদের এটা কিন্তু মিল আছে, পয়েন্টস, এটা কিন্তু গুড একটা আইডেন্টিক্যাল একটা স্টক হতে পারে এটা। এবং মার্কেন্টাইল ব্যাংকের আমরা যদি দেখি যে মার্কেন্টাইল ব্যাংকে যদি দেখি যে মিডল্যান্ড মার্কেন্টাইল ব্যাংক, এই যে মার্কেন্টাইল ব্যাংক কিন্তু 11 টাকা 10 পয়সা অনলি, এক ক্যাটাগরি একটা স্টক। তো এই ক্ষেত্রে কিন্তু 11 টাকা 10 পয়সা একটা স্টকে ইনভেস্ট করে কিন্তু আপনি এখান থেকে কিন্তু আপনি একটু ভালো একটা রেভিনিউ কিন্তু জেনারেট করতে, কারণ এখানে ইল্ডও কিন্তু ভালো। আর ডেপ্ট টু ইকুইটি হতে অনলি 7.5। তারপরে আপনি আসবো যে তারপর নেক্সট স্টকটি হচ্ছে প্রিমিয়ার ব্যাংক। এটা সবগুলো তো ক্যাপিটাল তো দেখলাম, বললাম আপনাদেরকে, যেটা কিন্তু স্মল ক্যাপের মধ্যে পড়ে। তার লোন আছে 3,026 কোটি। আর তার হচ্ছে আপনার এখানে আর সম্পদের তুলনায় তার সম্পদের উপরে যে তার ঋণ নিয়ে তার কিন্তু এটা স্ট্যান্ডার্ড মেইন করতে 1 বা লেস দেন, এটা কিন্তু ঠিক আছে। এবং তার ডিভিডেন্ড কিন্তু 12.5% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, ইল্ড 12.5%, এবং তার ইপিএসটা হচ্ছে 3.16। পাশাপাশি পূবালী ব্যাংক যদি আমরা দেখি, এখানে পূবালী ব্যাংক কিন্তু হচ্ছে 2,531 কোটি টাকার হচ্ছে তার লোন। আর তার ইপিএস কিন্তু 3.4। তো ইপিএস গুলো এখানে সবগুলো কিন্তু 3 মধ্যে আছে। এখানে শাহজালাল ইসলাম ব্যাংক, আচ্ছা, তারপরে ইপিএস হচ্ছে 7.46, আর পি হচ্ছে 3.46। নেভ আর এই হচ্ছে তার 25% অলরেডি, দুইটা জয়েন্টলি যোগ করলে স্টক আর হচ্ছে ক্যাশ। ইল্ড হইলে 4.84%। আমরা জানি ইল্ড কিন্তু 2 to 6 হলে কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে। এবং তার কিন্তু সম্পদের তুলনায় ঋণ কিন্তু ঠিক আছে, রেশিওটা ঠিক আছে 0.49। পূবালী ব্যাংক ইটস এ গুড স্টক, বিনিয়োগের জন্য একটা বেটার হতে পারে। পাশাপাশি আমরা আরেকটা দেবো শাহজালাল ইসলাম ব্যাংক। তার লোন কিন্তু একেবারে জিরো, অর্থাৎ ম্যানেজমেন্ট খুবই ভালো যে লোন ছাড়া কিন্তু, অর্থাৎ যেসব জায়গায় ওনারা ইনভেস্ট করছে ওইসব জায়গায় কিন্তু ওনাদের আসলে লোনটা কিন্তু আলাদা করে লোন লাগে নাই। ওনাদের সম্পদগুলোকে ওনারা রিয়ারেঞ্জ করে বা রিঅ্যানালাইসিস করে কিন্তু এখান থেকে ওনাদের বিজনেসটা ভালো চালিয়ে যাচ্ছেন। যার ফলে দেখেন তাদের ইপিএসটাও কিন্তু ভালো 5.18, এবং তার পি রেশিও কিন্তু কম 3.61, এবং তার ডিভিডেন্ড ভালো 14% ক্যাশ, টোটালটা 14% ক্যাশ দিচ্ছে, এবং ইল 7.49। এবং তার এই যে সম্পদের সাথে কিন্তু যেহেতু তার লোনই নেই, তাহলে তো তার পুরাটাই বেটার। তো এই ক্ষেত্রে শাহজালাল ইসলাম ব্যাংক কিন্তু একটা ভ্যালুর দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু শাহজালাল ইসলাম ব্যাংকে আমরা দেখি কি অবস্থা, এটা এই যে
18 টাকা 60 পয়সায় আজকে 10 পয়সা ইনক্রিজ আসছে তার। তো এই ক্ষেত্রে কিন্তু 18 টাকা 60 পয়সা যে স্টকগুলোতেও কিন্তু আপনি এখানে যদি কম ভ্যালুতে কিন্তু বিনিয়োগ করে কিন্তু আপনি বেটার পারফর্ম করতে পারেন। সিমিলারলি ব্যাংক এশিয়াও খুব ভালো একটা স্টক। এখানে কিন্তু তার দেখা যাচ্ছে পি রেশিও 3.62 আর ইপিএস হলো 5.3। ন্যাব ঠিক আছে, তার ডিভিডেন্ড 15% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে এবং তার ইল্ড হচ্ছে 7.81 আর হচ্ছে তার এখানে কিন্তু সম্পদের তুলনায় ঋণটা কিন্তু একটু বেশি, এটা কিন্তু এখানে কিন্তু তার একটা নেগেটিভ পয়েন্ট। তো আমরা এখন দেখবো যে চার্টে আসলে ব্যাংক এশিয়ার পারফরমেন্সটা আজকে কত ছিল, তার ভ্যালু কত আজকে ক্লোজ করছে ব্যাংক এশিয়া, এই যে 19 টাকা। তো 19 টাকা স্টকটাতে কিন্তু আপনি যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু এখানে আপনি 15% ডিভিডেন্ড পাওয়ার সম্ভাবনা লাস্ট ইয়ারে কল করা, আর ইল্ডও কিন্তু ভালো। আর হচ্ছে শুধু একটাই সমস্যা তার এনে লোনটা, এই লোনটা যদি সে কমায় ফেলতে পারে তাহলে কিন্তু তার পি রেশিওটা কিন্তু আরও বেটার আসবে, পাশাপাশি ইপিএসটা কিন্তু অনেক বেড়ে যাবে। এটা একটা ভালো একটা স্টক। এটা হচ্ছে যারা স্মল ক্যাপ নিয়ে চিন্তা করে তাদের জন্য আপনার এই স্টকগুলো বেটার হতে পারে। আর ব্যাংক ঢাকা ব্যাংকও সেম পারফরমেন্স, তার ইপিএস পি রেশিও 4.2, ইপিএস 3.0, আর ন্যাব হচ্ছে 22.7 আর ডিভিডেন্ড হচ্ছে 10%, 7.94%। আর তার হচ্ছে 1.0 হচ্ছে তার সম্পদের আর ঋণের তার ডিফারেন্সটা কিন্তু 1, অর্থাৎ এটা কিন্তু একটু বেশি, মোটামুটি রেঞ্জের মধ্যে আছে। সিমিলারলি প্রাইম ব্যাংক, উত্তরা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ইবিএল, সিটি ব্যাংক সবগুলো কিন্তু এখানে ভালো ভালো পারফর্ম করা ব্যাংকগুলোর লিস্টে আমি এখানে আপাতত। তো যারা ব্যাংক সেক্টরে ইনভেস্ট করতে চান, আমার মনে হয় এই স্টকগুলোর দিকে আপনি যদি একটু ফলো করেন তাহলে আমার মনে হয় আপনাদের কিছুটা হেল্প করতে পারে। কারণ এই ডাটা আপনাকে থাকলে আপনি কিন্তু সহজে কোন ব্যাংকটা আপনার জন্য ভালো হবে, আপনার তো ইনভেস্ট করবেন, একটা পুঁজির ব্যাপার আছে। তো এখানে স্মল ক্যাপ এবং মিডিয়াম ক্যাপ দুই ধরনের স্টক কিন্তু দেয়া আছে, সেই স্টকগুলো থেকে আপনি বেছে নিয়ে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন এবং আমার মনে হয় আপনি বেটার পারফর্ম করতে পারবেন। পাশাপাশি আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখি যে এখানে আমরা যে দেখি যে ডিভিডেন্ড ইল্ড, আচ্ছা ডিভিডেন্ড ইল্ড নিয়ে একটু কথা বলি। এটা ডিভিডেন্ড দেখবো সবচেয়ে বেশি কোন স্টকগুলো আসছে। সবচেয়ে বেশি ডিভিডেন্ড ইল্ড দিচ্ছে হচ্ছে প্রিমিয়ার ব্যাংক 12.5 থেকে শুরু, আর সবচেয়ে নিচে আসছে হচ্ছে ইসলামী ব্যাংক 1.49। যেহেতু সে একটা তার ইয়েটা কম, আপনার মার্কেট প্রাইস বেশি, বাট হচ্ছে তার কিন্তু ডিভিডেন্ড হিস্ট্রিটা কম, 10% দেওয়ার কিন্তু সে কমে আসছে এখানে। তো পরবর্তী হতে ব্যাটার করবে। তা ব্র্যাক ব্যাংক ও কিন্তু ডিভিডেন্ড ইল্ড কিন্তু কম, কারণ হচ্ছে তার প্রাইজের সাথে কিন্তু তার এটা ডিভিডেন্ড হিস্ট্রিটা কিন্তু মিলতেছে না। কারণ ডিভিডেন্ড ইল্ডের ক্ষেত্রে কিন্তু আবার স্টকটা কিন্তু ধরেন 10% স্টক যে ডিভিডেন্ড, এটা কিন্তু বাদ দিয়ে শুধুমাত্র ক্যাশ 10% ধরা হয়। তার প্রাইজের সঙ্গে কিন্তু তার ক্যাশ ডিভিডেন্ডের মিল না থাকার কারণে কিন্তু ইল্ডে কিন্তু কম আসছে এখানে। সিমিলার ডাচ বাংলা ব্যাংক, যেটা বড় ব্যাংকগুলো আমি বলছিলাম, এটা কিন্তু 3.21 দিচ্ছে ডিভিডেন্ড ইল্ড। কারণ হচ্ছে 17.5% স্টক ডিভিডেন্ড আর 17.5% হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড। তো ইল্ডের ক্ষেত্রে কিন্তু স্টক ডিভিডেন্ডটা কাউন্ট হয় না, শুধুমাত্র ক্যাশ ডিভিডেন্ডটা হয়। তো সেই জন্য কিন্তু এখানে কিন্তু ভ্যালুয়েশনটা কম, বাট আপনি কিন্তু যে স্টকটাকে যদি কনভার্ট করে সেল করেন তাহলে কিন্তু আবার একটা বেনিফিট পাচ্ছেন। এক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু ভালো আসবে। ব্র্যাক ব্যাংক ওটাও কিন্তু সেম 1.79 যদি শো করতেছে, বাট আপনি কিন্তু যদি সেল করে কনভার্ট করেন তাহলে কিন্তু আপনি একটা ভালো বেনিফিট পাবেন। তো এসআইবিএলটা একটু কম আসছে এখানে 5 মানে স্টক 5%, ক্যাশ 5%, 3.7। তার তো জিরো, তার যেহেতু লোন নেই তার ডেপ্ট ইকুইটিও জিরো। তারপরে ইউসিবিএল আছে এখানে। ইউসিবিএলে আপনি তার কিন্তু 1.72 আসছে, কিন্তু এই পেজটা কিন্তু ভালো আসে নাই। আর তার পি রেশিওটা ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু ইউসিবিএলের কিন্তু ডিভিডেন্ড হিস্ট্রি কিন্তু ভালো না, যার ফলে কিন্তু তার 4.13 আসছে এখানে। এটা চলে, বাট স্টকগুলো কিন্তু সামনে ভালো হওয়ার যত সময়, কারণ ইউসিবিএল কিন্তু নতুনভাবে রিফর্ম করা হচ্ছে, যদিও তার অনেক লোন আছে এখানে। ইসলাম ব্যাংক, ইউসিবিএল ব্যাংক এগুলো আমরা জানি, এগুলো নিয়ে একটু কারসাজি আছে, বাট হয়তো কিছুদিনের মধ্যে এটা ভালো করতে পারবে স্টকগুলো, কারণ নতুন পর্ষদ আসছে, সেই পর্ষদ কিন্তু নতুনভাবে কাজ করতেছে। পাশাপাশি ট্রাস্ট ব্যাংক, এটার পারফরমেন্সও ভালো। আমরা দেখতেছি এখানে ডিভিডেন্ড ইল্ড 4.74 আর ডিভিডেন্ড হচ্ছে 8% স্টক, 12% হচ্ছে ক্যাশ। তারপরে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এখানেও কিন্তু তার ইপিএসটা আসছে 4.74 আর পি রেশিও হচ্ছে 5.49। আর এগুলো হচ্ছে আমরা জানি তার ন্যাপ টোটাল শেয়ার, তারপরে তার 12.5% স্টক আর 12.5% ক্যাশ। 4.81 হচ্ছে তার
ডিভিডেন্ড ইল্ড আর 1.6 হচ্ছে তার সম্পদের তুলনায় তার যে ঋণ সেটা কিন্তু বেশি আছে এখানে। এই ঋণটা কিন্তু ওকে এই যে লোনটা কিন্তু অনেক 6,864,7 কোটি, অনেক টাকা লোন। তার সম্পদের তুলনায় কিন্তু এখানে কিন্তু তার লোনটা বেশি। তো সেই জন্য স্টকটা কিন্তু ইপিএসটা ভালো দিতে পারতেছে না। কারণ লোন দিলে তো আপনাকে লোন পরিশোধ করতে হবে। লোন পরিশোধ করতে থেকে আপনার রিজার্ভ থেকে করতে হবে, তার মানে ইপিএস চলে যাচ্ছে আপনার রিজার্ভ কমে যাচ্ছে। তার ফলে ইপিএসটা কিন্তু এখানে কম আসছে, কারণ আপনার টোটাল যদি লোন যদি জিরো থাকতো তাহলে কিন্তু আপনার ইপিএসটা বেড়ে যেত। যেমন শাহজালাল ইসলামী ব্যাংক, তার কিন্তু লোন জিরো, দেখেন তার ইপিএসটা কিন্তু 5.18, যদিও স্টকটির দাম কিন্তু 19 টাকারও কম। তো সেই ক্ষেত্রে এই স্টকগুলা যেহেতু প্রাইস ভালো আছে, যদি লোনটা কমাইতে পারে তাহলে কিন্তু স্টকগুলা কিন্তু আপনার আরো বেশি ইল্ড দিবে, মানুষ কিন্তু এখানে আর বেশি ডিভিডেন্ড বেশি পাবে এখানে। যেমন এখানে অনেক স্টক আছে দেখা যাচ্ছে 70% এই যে ক্যাশ দিচ্ছে এখানে প্রাইম ব্যাংক। এই যে প্রাইম ব্যাংকে কিন্তু আপনার এখানে তার লোনের তুলনায় যদি তার লোনের সাথে সম্পর্কটা বেশি আছে এখানে, যদি এটা কমাইতে পারে তাহলে কিন্তু তার ইপিএসটাও বেড়ে যাবে, এবং এই 70% এখানে সে হয়তো 20-25% দিতে পারে। তো প্রাইম ব্যাংকের কিন্তু একটা ভালো একটা ডিভিডেন্ডের সুযোগ আছে যদি সে লোনটাকে মিনিমাইজ করতে পারে। লোনটা যদি কমায় নিয়ে আসে তাহলে কিন্তু তার পি রেশিও এবং ইপিএসটা কিন্তু অনেক বেড়ে যাবে, ইপিএস এর 8ও চলে আসতে পারে। তো সিমিলারলি উত্তরা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, যমুনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এই সবগুলো কিন্তু হচ্ছে আমরা মার্কেট ক্যাপিটাল থেকে লো মার্কেট ক্যাপিটাল থেকে এখন আমরা লোন দেখলাম, আর পাশাপাশি আমরা ইপিএসটা দেখলাম সবচেয়ে কম ইপিএস দিচ্ছে হচ্ছে আইএফআইসি ব্যাংক, তার ইপিএস আসছে 0.66। তারপর হচ্ছে কি আবার আছে 3.1, সেটা ভুলে চলে আসছে, মানে এখানে নিশ্চিত করতে পারেনি। 1.34 আসার কথা, এটা জাস্ট মিসিং, কোনো কারণে মিসিং আসছে এটা। যমুনা ব্যাংক, যমুনা ব্যাংকটা ভালো ব্যাংক। যমুনা ব্যাংক নিয়ে যে আমরা কথা বলি, তো যমুনা ব্যাংকে কিন্তু দেখেন মাত্র 1 টাকা ইনভেস্ট করতে 2.44, অর্থাৎ এখানে 1.5 টাকারও কম খরচ করতে হচ্ছে আপনাকে। 70% ক্যাশ ডিভিডেন্ড, 8.5% কিন্তু হচ্ছে স্টক ডিভিডেন্ড, এবং তার ডিভিডেন্ড ইল 9.4। আর এখানে কিন্তু একটু বেশি আছে তার লোনটা। এই লোনটা যদি সে মিটিগেট করতে পারে তাহলে কিন্তু ইপিএসটা অনেক বেটার হবে। এখানে সে তো এই 8.5%টা স্টক না দিয়ে সে তো ক্যাশে দিতে পারে হয়তো, কারণ স্টক দেওয়ার মানে কিন্তু হচ্ছে সে তার রিজার্ভ কিন্তু খালি করতে চাচ্ছে না। আর রিজার্ভ খালি করতে না চাইলে কিন্তু তাকে অবশ্যই যদি ক্যাশে দিতে, তাহলে কিন্তু সেরকম হেলদি একটা রিজার্ভ থাকতে হবে। সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই লোনটা কমায় নিয়ে আসতে হবে, কারণ লোন তো আপনাকে পরিশোধ করতে হচ্ছে আপনার নিজের ক্যাপিটাল প্রফিট থেকে। তো প্রফিট থেকে যদি আপনার টাকাটা মাইনাস হয় তাহলে তো আপনার অবশ্যই পেসটা কমে যাবে, পি রেশিওটা এখানেও সেম ভাবে ইফেক্টিভ হবে। তো এই হচ্ছে স্টকগুলো নিয়ে কথা। এখানে অনেকগুলো আছে যে আমরা দেখব সবচেয়ে বেশি ন্যাব কোন স্টকের, তো আমরা দেখতে পারি এখান থেকে সবচেয়ে বেশি ন্যাব হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের ন্যাব, আর সবচেয়ে লোয়েস্ট ন্যাব হচ্ছে এখানে কার হচ্ছে আইএফআইসি ব্যাংকের সবচেয়ে ন্যাব কম। তারপর আমরা দেখবো যে টোটাল শেয়ার সবচেয়ে কোন স্টকটার বেশি, সেটা হচ্ছে গিয়ে আইএফআইসি ব্যাংকের স্টক সবচেয়ে বেশি 192.21 কোটি। নেক্সট হচ্ছে ব্র্যাক ব্যাংক 176.97, তারপর হচ্ছে ইসলামী 161 কোটি, ইউসিবিল 155 কোটি, সিরিয়ালি সর্বশেষ হচ্ছে আপনার উত্তরা ব্যাংক 82.58 crore। আর সবচেয়ে বেশি আমরা দেখবো যে ডিভিডেন্ড ইল্ড যদি আমরা গণনা করি, সবচেয়ে বেশি ডিভিডেন্ড ইল্ড দিচ্ছে, আসতেছে না কেন, আমরা যদি এখানে চাপ দিই তাহলে ডিভিডেন্ড ইল্ড সবচেয়ে বেশি ডিল দিচ্ছে হচ্ছে প্রিমিয়ার ব্যাংক, আর হচ্ছে 1.4 হচ্ছে ইসলামী ব্যাংক, যেহেতু আছে। আর সবচেয়ে আমরা যদি আমরা করি যে ঋণ মুক্ত, মানে ঋণের সাথে যে তার ইকুইটি যে রিলেশনটা অর্থাৎ সবচেয়ে কম, সেটা হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক নাম্বার 1 আছে, এসআইবিএল, তাদের কোনো সম্পদের সাথে তাদের লোন জিরো, তার যেহেতু লোন জিরো তাহলে তার কিন্তু পারফরমেন্সটা ভালো। এসআইবিএল এর ব্যাপারটা কিন্তু এখানে কনফিউজিং, তার ইপিএস 1.0 থেকে পি রেশিও, তার মানে হচ্ছে এখানে তো একটু সামথিং রং, কিছু তো সমস্যা আছে, কারণ পি 12 পয়েন্ট আবার ইপিএস আসছে এখানে, আবার এদের লোন জিরো। তারপরে হচ্ছে ন্যাব, ওকে, এটা আমরা এসআইবিএল নিয়ে তো একটু সমস্যা আছে আমরা জানি, এটা হচ্ছে শীঘ্রই ওভারকাম করে বেটার করবো, তবে এটার সম্ভাবনা আছে অনেক ভালো করে। তারপর উত্তরা ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখব যে 0.12 বেটার ফর্মে আছে, তার ডেপ্ট ইকুইটির সাথে কিন্তু তার 1 <1 আছে। তারপর হচ্ছে আইএফআইসি ব্যাংক আছে, তারপর ডাচ বাংলা ব্যাংক আছে, তারপর হচ্ছে আপনার এখানে পূবালী ব্যাংক আছে, এটা কিন্তু সব 1 এর নিচে। তারপর হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক। অর্থাৎ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যেসব স্টকের কিন্তু লোন কম, যে স্টকের লোন কম ওই স্টকগুলা কিন্তু আপনার জন্য বেটার, কারণ হচ্ছে এরা কিন্তু ভালো পারফর্ম করবে, কারণ তার ডিভিডেন্ড হিস্ট্রিটা ভালো থাকবে।
লোন যত বাড়বে তত কিন্তু তার ডিভিডেন্ড হিস্ট্রি কমে যাবে, তার ইপিএসটা কিন্তু কম আসবে। ইপিএস কমে গেলে স্বাভাবিকভাবে ডিভিডেন্ড কমে যাবে, ডিভিডেন্ড কমলে ডিভিডেন্ড ইল্ডও কমে যাবে। ডিভিডেন্ড ইল্ড যদি বাড়ে তাহলে কিন্তু আমরা ডিভিডেন্ড যদি বাড়ে তাহলে কিন্তু ডিভিডেন্ড ইল্ডও বেড়ে যাবে, এটাই কিন্তু সিস্টেম। তারপর প্রিমিয়ার ব্যাংক, এভাবে কিন্তু কন্টিনিউ আমরা দেখতে পাচ্ছি। সর্বশেষ হচ্ছে সিটি ব্যাংক, ইসলামী ব্যাংকের হচ্ছে 1.49। তো এইভাবে দেখবো ইকুইটির ক্ষেত্রে হচ্ছে সর্বশেষ সিটি ব্যাংক 0.85, এটাও ভালো। এই সিটি ব্যাংক যথেষ্ট ভালো পারফর্ম করতেছে, তার সম্পদের সাথে তার ঋণের যে রেশিওটা ওটা কিন্তু সে মেনটেন করে যাচ্ছে। আর এদিক থেকে ইসলামী ব্যাংক হচ্ছে সবচেয়ে বাজে অবস্থায় 2.8। আমরা যদি দেখি সবচেয়ে বেশি কাদের, তাহলে চলে আসবে কিন্তু ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক 2.85। নেক্সট হচ্ছে আল আরাফা ব্যাংক, সবচেয়ে বেশি ঋণগ্রস্ত ব্যাংক যেটা ইসলামী ব্যাংক। নেক্সট হচ্ছে আল আরাফা ব্যাংক, তারপর হচ্ছে প্রাইম ব্যাংক 2.10, এরা হচ্ছে ঋণগ্রস্ত বেশি। এরপরে হচ্ছে এখানে ইস্টার্ন ব্যাংক, ইউসিবিএল ব্যাংক, তারপর হচ্ছে এনসিসি ব্যাংক, তারপরে হচ্ছে এখানে ট্রাস্ট ব্যাংক, এভাবে কন্টিনিউ কিন্তু আছে এখানে। এরপরে ভালো যে এখান থেকে শুরু হয়েছে এই জায়গা থেকে, এগুলো হচ্ছে প্রিমিয়ার ব্যাংক। এরা কিন্তু সম্পদের থেকে তাদের লোন কিন্তু লেভেল, অর্থাৎ এটাকে স্ট্যান্ডার্ড মেইন করে। প্রিমিয়ার ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, পূবালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আইএফআইসি, উত্তরা ব্যাংক, শাহজালাল ইসলাম ব্যাংক এন্ড এসআইবিএল, এরা কিন্তু হচ্ছে লোনের সাথে তার সম্পদের কিন্তু একটা রেশিওটা অ্যাডজাস্ট করে যাচ্ছে এখানে। আর টোটাল শেয়ার দেখলাম, ন্যাব দেখলাম, ইপিএস দেখলাম। সবচেয়ে বেশি ইপিএস কারা দিচ্ছে কোন স্টকের, এটা হচ্ছে যমুনা ব্যাংক, তাদের ইপিএস সবচেয়ে বেশি 7.58, পূবালী ব্যাংকের 7.46, ব্র্যাক ব্যাংকের হচ্ছে 5.9, তারপর হচ্ছে প্রাইম ব্যাংকের হচ্ছে 5.5, ব্যাংক এসে হচ্ছে 5.3, শাহজালাল ইসলাম ব্যাংক 5.128। তো এইভাবে ক্রমান্বয়ে কিন্তু সব শেষ হচ্ছে আইএফআইসি ব্যাংক, তার হচ্ছে ইপিএস হলো 0.66। তো আর পি রেশিও সবচেয়ে আমরা যদি দেখি যে সবচেয়ে বেশি পি হচ্ছে ইসলামী ব্যাংকের, তারপর হচ্ছে আইএফআইসি ব্যাংকের, তারপর হচ্ছে এসআইবিএল, এভাবে কন্টিনিউ করে করে লাস্টে হচ্ছে আপনার যমুনা ব্যাংক 2.45, যাদের হচ্ছে পি রেশিওটা, অর্থাৎ কম ইনভেস্টে কিন্তু ভালো বেনিফিট পেতে হলে আপনাকে যমুনা ব্যাংকের দিকে যেতে হবে। যমুনা ব্যাংক হচ্ছে একমাত্র যেটার পি রেশিও কিন্তু 2.5, অর্থাৎ আপনি লো ইনভেস্টে ভালো একটা আউটপুট পাবেন। এদিকে 70% কিন্তু সে আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে, ইল 9.4, এবং হচ্ছে তার এখানে ঋণটা একটু বেশি, বাট এটা ম্যানেজেবল। হয়তো এই ঋণটা একটু ম্যানেজ করে ফেলতে পারলে কিন্তু তাদের স্টকটা আরো দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে এটা। তো এই ছিল পীর। আর হচ্ছে লোনের ক্ষেত্রে তো সর্বোচ্চ লোন ইসলাম ব্যাংক দেখানো হলো, আর মার্কেট ক্যাপিটালও ইসলাম ব্যাংক সবচেয়ে বেশি, কারণ বর্তমান 10,000 এর উপরে কিন্তু এখন ইসলাম ব্যাংকের মার্কেট ক্যাপিটাল বেশি হওয়া মানেই তো বললামই যে আসলে এটা তো অনেক স্টেবল একটা স্টক। তো সেক্ষেত্রে আপনার ওই যে সেম, যেখানে আপনি বিনিয়োগ করার জন্য আপনার যে যে উপাদানগুলো আছে, আপনি এই উপাদানগুলোতে ইনভেস্ট করে আপনি বেনিফিট পেতে পারেন। তো এই জন্যই আজকে আপনাদের সঙ্গে আমার এই ব্যাংক সেক্টর নিয়ে একটা গ্লান্স একটা টেবিল তৈরি করা, যাতে আপনাদের বিনিয়োগ করতে বাছাই করতে হেল্প হয় যে কোন স্টকটাতে আপনি কি দেখে বিনিয়োগ করবেন। তো আপনাকে বিনিয়োগ করার ক্ষেত্রে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে বিনিয়োগ করার ক্ষেত্রে কিন্তু আপনাকে এই প্যারামিটারগুলো দেখতে হবে। মার্কেট ক্যাপিটাল, লোন তার কেমন আছে, তার পি রেশিওটা কেমন, ইপিএসটা কেমন, ন্যাপ কেমন, টোটাল শেয়ার কেমন, ডিভিডেন্ড ইল, আর ডেপ্ট টু ইকুইটি, আর রিটার্ন অন ইকুইটি, আরো কিছু অনেক প্যারামিটার আছে, বাট এগুলো হচ্ছে ভাইটাল। এগুলো যদি আপনি একটা গ্লান্স দেখতে পারেন তাহলে কিন্তু আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে আপনি এই স্টক এই প্যারামিটার দেখলে একটা স্টককে আপনি সহজে আইডেন্টিফাই করে ফেলতে পারবেন যে এই এই স্টকটা কি ঋণগ্রস্ত, এটা কি লং রানের জন্য বেটার পারফর্ম করতে পারে, বা আপনি আপনি কত টাকা ইনভেস্ট করলে কত টাকা থেকে আউটপুট পেতে পারেন। এই প্যারামিটারগুলো কিন্তু আপনাকে যথেষ্ট হেল্প করবে, আমি আশাবাদী। তো সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, তো আশা করি আপনাদের এই চারটা কাজে লাগবে। আপনারা অবশ্যই ভালো স্টক কিভাবে বাছাই করতে হয় আপনারা জানেন। তারপর আমি একটা সেক্টর ওয়াইজ করে নিলাম, কারণ ব্যাংক সেক্টর নিয়ে যথেষ্ট এখন সামনেও ভালো করবে, যেহেতু শুদ্ধ অভিযান চলতেছে। আর পাশাপাশি হচ্ছে যে এখন বর্তমানে মার্কেটে যে অবস্থা, এইসব মার্কেটে কিন্তু এগুলো ঝামেলা থাকবেই। কারণ হচ্ছে কি, যখনই একটা গ্রুপ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আগে পেয়ে আসছে, এখন কিন্তু অনেক সুবিধা পাবে না। তো যেহেতু ওদের হাতে কিছু ক্ষমতা আছে, ওরা কিন্তু প্রকাশ করবে। কিন্তু একটা কথা দিন শেষে মনে রাখতে হবে, আপনার সত্যের জয় কিন্তু হবে। আপনি যতই হয়তো সাময়িক একটু খেলতেছে, এটা সেটা করতেছে, ওর জরিমানা করতেছে, ওর রাগ করতেছে, গ্রুপ কাজ করতেছে, এন্ট্রি,
তো ওদের কাজটাই কিন্তু হচ্ছে যে একটা পাবলিককে আতঙ্ক করে দিয়ে সেল করে, মানে মার্কেটটাকে এটা ভোলাটাইল করে ফেলা, এবং যেটা করতেছে। তো একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন ঠিক কিন্তু মার্কেট উঠে আসবে। এবং আমি মনে করি যে আপনার যদি ভালো, ভালো কঠোর ডিসিশন না নিতে পারে, তাহলে কিন্তু মার্কেট কিন্তু আগাবে না। এই সাকিব আল হাসানকে, হিরোকে জরিমানা করলো, আরো বেশি জরিমানা করা দরকার ছিল, কারণ ইতিপূর্বে এরকম বড় ধরনের জরিমানা হয় নাই, যার ফলে কিন্তু যারা 2 নম্বরই করার সুযোগ পাইছে আর উৎসাহ পাইছে। তো তাদেরকে ধরে ধরে যদি, যেমন ব্রোকারেজ হাউসকে কিছু জরিমানা করতেছে, কিছু ইনভেস্টরের জরিমানা করতেছে, এরকম কিছু ধরে ধরে যদি ভালো ধরনের একটা মানে লেভেলে যায়, মানে জাস্ট অ্যাকশনে যায়, তাহলে কিন্তু হয়তো কিছুদিনের জন্য খারাপ হবে কিছুদিন, বাট লং রানে কিন্তু ভালো হবে। তো আরেকটা ব্যাপার অবশ্যই সবার উচিত যে আসলে এমন কোনো ডিসিশন নেওয়া উচিত না যাতে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, আপনি অ্যাকশনে যান, আপনি প্ল্যান করেন, ভালো কথা, কিন্তু এমন ডিসিশন নেওয়া উচিত না যেটা বিনিয়োগকারী সরাসরি এনে এফেক্টেড হয়, কারণ এখানে অনেক কিছু ব্যাপার সেবার আছে এখানে। আর টাকা তো দিন শেষে টাকা, তো টাকা মায়া কিন্তু সবার আছে। তো একটা লোক এখানে মার্কেটে আসে তো ইনভেস্ট করে প্রফিট নেওয়ার জন্য, এখন হুট করে এমন একটা ডিসিশন আসলো, দেখা যাচ্ছে যে উল্টো একজনকে সাহায্য করতে গিয়ে আরো 10 জন লোকে মেরে ফেলতেছে, এটা তো ঠিক না। এখন অবশ্যই আমি মনে করি যে এখানে আইনের রিফর্ম দরকার আছে, আলোচনা করে বেটার পারফর্ম কিভাবে করা হয়। অবশ্যই দোষী ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য সবাই চায়। তো এগুলো আমরা একটু চিন্তা ভাবনা করব, আর সবসময় ভালো স্টকের সাথে থাকবেন, কারণ যত ঝড়ঝাপটা আসুক দিন শেষে কিন্তু এই ভালো স্টকগুলো কিন্তু আপনাকে ডিপ্রাইভ করবে, অর্থাৎ ডিভিডেন্ড দিয়ে হলেও আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন, ডিভিডেন্ড ইল্ড দিয়েও কিন্তু আপনি একটা ভালো পারফর্ম করতে পারবেন। তো সেই জন্য ভালো স্টকে থাকবেন, ফান্ডামেন্টাল স্টকে থাকবেন। আর ব্যাংক সেক্টরটা যেহেতু মুভিং করতেছে, এই জন্য আপনাদের আমি একটা গ্লান্স কিছু ভালো স্টকের প্যারামিটারগুলো দিয়ে দিলাম, আপনাদের অনেক সহযোগিতা করবে আশা করি। তো ধন্যবাদ, এই ছিল আজকে ডিসকাশন। পরবর্তীতে আপনাদের সঙ্গে নতুন কোনো স্টক নিয়ে আবারও বা অন্য কোনো একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে আবারও ডিসকাশন করতে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।